আমি জানি এটা হয়তো অনেকের কাছেই পৌঁছবে না, কিন্তু যার কাছেই এই ভিডিওটা পৌঁছাক সে শুধু একটু প্রিভিয়াস কয়েকটা ব্লগ আমার দেখে নিও, আর আগামীতেও কয়েকটা ব্লগ দেখো, তাহলে বুঝতে পারবে যে কী করে তুমি তোমার করো। ভেরি গুড। ও এটা দেখতে হবে আবার। আচ্ছা আচ্ছা, দেখছি। ও তুমি এটা দেখলে যে পেছন দিকে কালারটা লাগছে কি না বা ফুটে উঠছে কি না? ও না, পেজটা তো অনেকটাই বড়। আর এই দেখো ক্যাথিড্রাল ঝুলছে নিচে, ক্যাথিড্রালের ব্যাগ, ক্যাথিটার যেটাকে বলে, ক্যাথিটার লাগানো রয়েছে। সবে এটা দিয়েছি, সকাল হলো সবে, কেননা ড্রাউজিনেসটা কাটাতে হবে আমাকে এখন। আর সারা ঘরে ওষুধপত্র, স্যালাইন, অক্সিজেন সব ছড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে অবস্থা, ব্যান্ডেড লাগানো রয়েছে মাথায়। এখন একটু জাস্ট ফ্রেশ করব। এখন আগে যেটা মনের খিদে সেটা দিয়ে নিলাম, মানে ড্রয়িংয়ের জিনিসপত্র। দেখো কত ওষুধ, মাস্ক, ইঞ্জেকশন, স্যালাইনের বোতল, ব্যথার ইঞ্জেকশনের বোতল সব রয়েছে। এই যে প্যারাসিটামল, এখানে সমস্ত এমআরআই এগুলো সব রিপোর্টগুলো, কি কত কি রয়েছে। এখানে একটা এক্সট্রা ড্রেস রয়েছে যেটা ফ্রেশ করাবো, ফ্রেশ করিয়ে আবার পরিয়ে দেবো। নিজেকে দেখছি এবার, দেখে নিয়ে ক্যামেরাতে। হাই বলো, গুড মর্নিং। দেখো বাবা, গুড মর্নিং। কিছু হয়নি, কিছু হয়নি। গুড মর্নিং। আই এম ফাইন। যে ব্যথা লেগেছে বাবা, খুব পাখো হয়ে যাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। এখন এই যে অলরেডি 9টা বেজে গেছে। এখন এই যে ব্রেকফাস্ট খাওয়াচ্ছি। এরা ভীষণ ভীষণ পরিমাণে ইডলি খাওয়ানোর ওপরে প্রেফার করছে আসতে, আর সেই জন্য সেটাই খাওয়াতে বলছে। আমি যদিও সকালবেলা একটু জল আর বিস্কুট প্রথমে খাইয়ে দিয়েছি ব্রাশ করিয়ে নিয়ে, এখন দিয়ে গেছে ব্রেকফাস্ট, সেখান থেকে এখন ইডলি খাওয়াচ্ছি। তাই এখানে আজকে একটু একটু ঠান্ডা লাগছে, যদিও এখানে ঠান্ডাটা হচ্ছে এবার যেমন পড়েছিল শীতের শুরুর দিকটা ওরকম ঠান্ডা, মানে সকালবেলাটা। হ্যাঁ ভেতরে ব্যথা, ভেতরে তো ব্যথা থাকবে, এখানে ব্যথা রাতে আর সকালে ঠান্ডা আর দিনের বেলায় গরম। আর দেখো মেয়ে অনেকটা সুস্থ, এখনও তো 24 ঘন্টা পার হয়নি, 24 ঘন্টা পার হলে আর একটু সুস্থ হবে। এই দেখো কি সুন্দর ওর বাবা কিনে দিয়েছে মেয়েকে, সেই জন্য ড্রয়িং করছে। মেয়ের ভীষণ পছন্দের, যদিও আমি নিয়ে এসেছি ড্রয়িং বাড়ি থেকে, স্কেচ পেন, খাতা, পেন, পেন্সিল, রাবার সবই নিয়ে এসেছি, সেগুলো দিয়ে এই কয়দিন করলো। তাই এটা অনেক দিন ধরে চাইছিল। ওটি থেকে মানে বেডে দেওয়ার পর এটা ওর খুব পছন্দের জিনিস, তো সেটা পেয়ে ও বেশ এখন একটু মানে ভালো লাগছে বলতে পারো ওর। তা যাই হোক, এখন এভাবেই দিন কাটাতে হবে, ভালো হতে হবে, ভালো থাকতে হবে। আপাতত তো দেখা যাচ্ছে যে প্রচণ্ড ব্যথা, ক্যাথিড্রালের ব্যথা, স্যালাইন চলছে, স্যালাইনের ব্যথা, সব রকমের ব্যথা একসাথে এখনও রয়েছে। আর ওই মাথার এই ব্যথা তো বহু দিন থাকবে, এটা তো কিছু করার নেই, আস্তে আস্তে ঠিক হবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। খুব বেশি কথা হয়তো বলতে পারবো না ব্লগে, মিউজিকের মাধ্যমেই এর কয়েকদিনের ব্লগটা শেষ করতে হবে, কারণ এটা তো একটা হসপিটাল, বেশি কথা বলা যায় না, তাই না? ভয়েস ওভার বা মিউজিক দিই ব্লগগুলো ছোট্ট ছোট্ট করে তোমাদের সামনে পেশ করছি। কারণ একটা এই ধরনের হঠাৎ করে টিউমার হলে পরে কি ডিসিশন চট করে নিতে হবে তোমাদের। একটা রোগ ট্রিটমেন্ট করতে এসে আরেকটা রোগ যদি পটাশ করে ধরে ফেলে ডক্টর, মানে ধরা পড়ে তোমার, তাহলে তোমাকে কি করতে হবে, কিভাবে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসবে, সেই পুরোটাই কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করছি।
আমি জানি এটা হয়তো অনেকের কাছেই পৌঁছবে না, কিন্তু যার কাছেই এই ভিডিওটা পৌঁছাক সে শুধু একটু প্রিভিয়াস কয়েকটা ব্লগ আমার দেখে নিও, আর আগামীতেও কয়েকটা ব্লগ দেখো, তাহলে বুঝতে পারবে যে কী করে তুমি তোমার সন্তানকে ভালো করে তুলতে পারবে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে, আর কিভাবে পজিটিভ এনার্জি নিজের মধ্যে আনবে। চলো আপাতত মেয়েকে খাওয়াচ্ছি, খাইয়ে নিই। Creinte plastic. হয়েছে না ইডলি? আজ আর খুব সকালবেলা উঠেই প্রথমেই সবাইকে খেতে দিতে আসতে পারিনি। আর এই দেখো কালকে যে বিস্কুটগুলো দিয়েছিলাম বা পরশু দিন, আমরা তো 3 দিন ধরেই রয়েছি, তার মধ্যে 2টো কড়ার টুকরো পড়ে আছে। 2 দিনের অনেকগুলো টুকরো থাকার কথা, তার মানে পায়রা এখানে এসে খাচ্ছে, পায়রাই হোক পাখি, অন্য পাখি হোক বা পিঁপড়েই হোক, যাই হোক যেটা উদ্দেশ্যে আমার দেওয়া তারা নিশ্চয়ই সেটা ভক্ষণ করছে, মানে মুখ দিচ্ছে। আর এই দেখো ঘুম থেকে উঠেই না এই মন্দিরটা দর্শন করলে এত মন ভালো হয়ে যায়, ভালোই লাগে না অন্য কোনো কিছু। যখনই এসে এই জানলাটায় দাঁড়াই সাথে সাথে মন ভালো হয়ে যায়। আর কত পায়রা না মন্দিরটাতে। এখন অবশ্য বেলা অনেকটাই হয়েছে, কারণ প্রথমেই মানুষের সেবা করেছি, তারপরে অন্যান্য জিনিসের সেবা করতে এসেছি এবং ভগবানেরও দর্শন করতে এসেছি। মনুষ্য সেবাই শ্রেষ্ঠ সেবা আমি জানি। আসলে মেয়ের আজকে যেহেতু ওটির পরের দিন সকালে ওকে একটু ফ্রেশ করতে হলো, খাইয়ে দিতে হলো, ওষুধ টষুধ ব্যাপার রয়েছে, ইঞ্জেকশান রয়েছে, একটা টাইম টু টাইমের ব্যাপার, সেই কারণে ওই কাজগুলো আগে করলাম। আর ওর বাবা আমাকে বলল কি, আমি না আজকে না চা খেতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, আমি হতবাক। এই মন্দিরে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, আমি যে মানুষটাকে এত চেষ্টা করেও সেইভাবে তৈরি করতে পারিনি ঠাকুরের কাছে নিজেকে নিবেদন করার জন্য, কিন্তু ভগবান নিজেই সেটা তৈরি করে দিয়েছে। তাহলে ভগবানই নিজের কাছে টেনে নেয় আমাদেরকে, আমরা ওদেরকে টানি না বা ঠেলেও কাউকে দিতে পারি না তার কাছে, বা নিজেকেও সঁপে দিতে পারি না। সে নিজেই সঁপে নেয় নিজের কাছে আমাদেরকে, মানে টেনে নেয়। যাই হোক ওর বাবা গেল, আবার অবশ্য পরে আরেকবার গেছে জানো তো। এখন অবশ্য দেখো এই ফার্স্ট ইঞ্জেকশান দিতে চলে এসেছে। বলছিলামই আগে যেহেতু ওষুধ দিতে হবে, তাই খাওয়ানোর ব্যাপারটাও আগেই খাইয়ে দিতে হয়েছে। আর এখন মনুষ্য সেবা আগে করেছি, তারপরে ঠাকুরের সেবা করতে গেছিলাম, পশু পাখির সেবা করতে গেছিলাম। এখনও আমি কিন্তু এক গ্লাস জলও খাইনি। মেয়ে কেমন থাকে সেটা আসলে সব মায়ের মধ্যেই ঘোরাফেরা করে, বাবা মার মধ্যেই। তাই সকাল উঠে একটুখানি ব্রাশ করিয়ে আগে খাইয়ে নিলাম, ফ্রেশ করব এখন এখন চুলটুলগুলো ঠিক করব একটু। তবে দেখো অবস্থা দেখো কীভাবে কাঁদছে, ওই যে হাতে যে চ্যানেল করে রেখেছে সেখান দিয়ে ইঞ্জেকশান পুশ করছে একের পর এক। এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে ব্যথার ইঞ্জেকশান। ওই মাথার যে ব্যথাটা বললোই তোমাদেরকে, সে তো এখন বহুদিন থাকবে, কিন্তু ওকে বলছি এটা তো থাকবেই। এভাবেই কিন্তু আমরা আমাদের সন্তানকে জোর করে সুস্থ করে তুলব। এই দেখো কী কাঁদছে দেখো। যে মেয়ে আমার একটুকু কাঁদে না সেই মেয়ে সমানে কাঁদছে, দেখো চোখ দিয়ে সমানে জল পড়ছে। আমাকে শক্ত হতে হবে তাই না? চলো এই যে এখন দেখো ওর বাবা গেছে, স্নান করেছে, করে আমি খালি বলেছি যে আমি না কালকে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, মেয়েকে তুমি আমার কাছে আবার সুস্থভাবে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে যাব। তা আমি তো যেতে পারবো না, একজন অ্যাটেন্ডেন্ট তো থাকতেই হবে মেয়ের কাছে, কি লাগে না লাগে। সেই কারণে এখানে কোনো অ্যাটেন্ডেন্টের বন্দোবস্ত নেই। এটা অবশ্য সব ভালো হসপিটালেই তাই, মানে আমরা যেটাকে ভালো বাংলায় বলি আয়া বলেই চিনি, সেই আয়া ব্যাপারটা এখানে কিন্তু নেই, ওই কনসেপ্টটা নেই। সিস্টার আছেন, আর সব সময়ের জন্য বাড়ির লোককেই অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকতে হবে। একজন অ্যাটেন্ডেন্টের খাওয়ার ওরা আমাদের মধ্যেই ওই টাকার মধ্যেই ধরে নেয়, পেশেন্টের খাওয়া আর অ্যাটেন্ডেন্টের খাওয়াটা একসাথেই ওরা আমাদেরকে সার্ভ করছে। মানে আমি বা ওর বাবা যে কোনো একজন অ্যাটেন্ডেন্ট, আর একজন বাইরে খেতে হবে। আর তাছাড়া যার যা ইচ্ছে সে বাইরেই খেতেই পারে, কিন্তু পেশেন্টের খাওয়াটা ওরা দেয়, আর তার সাথে সাথে অ্যাটেন্ডেন্টের খাওয়া একসাথেই ওরা সেটা যোগ করে নেয় টাকার ক্ষেত্রে। যেহেতু প্রাইভেট হসপিটাল তাই টাকা দিতে হয়, যদি সরকারি হসপিটাল হয় তাহলে দিতে হয় না। এটা অন্তত আমার মনে হয় সবাই জানো। আমি সব থেকে বেশি অবাক হয়ে গেছি
আমার হাজব্যান্ডকে দেখে। একটু আগেই যেটা বলছিলাম, যে মানুষটাকে আমি এত বছরেও ঠাকুরের কাছে নিয়ে যেতে পারিনি, মেয়ে আর ঠাকুর দুজনেই সেটা কিন্তু পারল। দেখো, এই দেখো, হাতে ঠাকুরের জিনিসপত্র নিয়ে, ফুল প্রসাদ সব কিছু নিয়ে সে ঠাকুরের কাছে গেছে। ওই যে আমি বলেছি যে আমি ভেবেছিলাম যাব আজকে, কিন্তু আমি তো যেতে পারছি না, তারপর একটা ইঞ্জেকশান দিতে আসছি, এরপরে আরও আসবে, আমাকে বলে গেছে ড্রেসিং করাতে আসবে, সিস্টাররা বারবার ইঞ্জেকশান দিচ্ছে, ওষুধ দিচ্ছে। ওষুধটা আমি খাইয়ে দিতে পারবো, কিন্তু ইঞ্জেকশান তো ওরা দেবে, স্যালাইন চেঞ্জ করছে। তাই আমি অবাক হয়ে গেলাম। এই মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ হলুদ রঙের চাতাল, এই নীলটা হচ্ছে মহাদেবের, আর ওই সামনেরটা হচ্ছে বালাজি মন্দির, আর ওই পাশে যে রয়েছে সেটা হচ্ছে বিষ্ণুর মন্দির। আমার মনে হয় বিষ্ণু আর বালাজি বোধহয় একই মানুষ, মানে সবাই শ্রীকৃষ্ণ। মহাদেব পেছনে ওর মন্দিরে, বা ওর বাবা আবার লাস্টে যে গেল এই মন্দিরটা, এত সুন্দর মন্দিরখানা, আমি অবাক হয়ে যাই। দেখো প্রতিদিন কত গোবর, আমি প্রতিদিনই অবশ্য লক্ষ্য করছি, একটা মানুষ মাথায় করে এসে দিয়ে যায়। আমার মনে হয় এখানে গোবরের কোনো একটা ব্যবহার হয় সেটা দিয়ে রান্না হয়, আর না হয় ধোয়ানো হয় চাতাল, কিছু একটা হবে হয়তো, আমি জানি না। কিন্তু মন্দিরখানা দেখলে না সত্যি আমার সকাল সকাল অনেক মনে শক্তি চলে আসে। ঠাকুর আমাদের কাছে পজিটিভ ভাইবস, মানে পজিটিভ এনার্জি এনে দেয়। কতটা ভগবানের কাছে নিজেকে সঁপতে পারলাম তা আমি জানি না। আমি এই জন্য অনেক কথা শুনি সবার কাছে, কিন্তু সত্যি কথা, ভগবানই একমাত্র আমাদেরকে আমাদের সঠিক পথ দেখান এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন, মনের জোর বাড়িয়ে দেন। এটা জাস্ট একটা উপায় আমার কাছে। দেখো কত মানুষ, কত বয়স্ক মানুষ, কত অল্প বয়সী মানুষ, সবাই সারাদিন এই মন্দিরটাতে আসছে। তবে বেশিরভাগটাই আসে 12টার আগে। 12টার পর মনে হয় মন্দিরটা বন্ধ হয়ে যায়। আমি যদি যেতাম তাহলে হয়তো দেখতে পেতাম। দেখি মেয়ে আরও 1-2 দিনে যদি একটু সুস্থ হয় অবশ্যই যাব ঠাকুরের সামনে গিয়ে তার কাছে নত হব, কারণ সেই আমাকে বাঁচিয়ে দিয়েছে এই যাত্রায়। আচ্ছা, যেটা তোমাদের অবশ্যই এখন শেয়ার করব সেটা হলো যে যদি হঠাৎ করে তোমরা এরকম একটা সমস্যায় পড়ো বা সম্মুখীন হও, তাহলে কি করবে? সবার আগে তুমি মানসিক জোর বাড়াবে, যেটা ভীষণ ভীষণ পরিমাণে যে কোনো মা বাবার ক্ষেত্রে প্রয়োজন, কারণ মা বাবাই একমাত্র সেই মুহূর্তে পারবে ডাক্তার এবং পেশেন্ট, মানে তোমার সন্তান এবং তার যে ডাক্তার, দুজনেরই মন বাড়াতে। আমি একটা জিনিস খেয়াল করলাম, ডক্টর শ্রী রাও আমাকে একটা কথাই বললেন যে আমি ভাবতে পারিনি যে এরকমও মা হয়, যে মা নিজে সন্তানের ওটিতে গিয়ে সন্তানের ওটিটা দেখে, অপারেশনটা দেখবার চেষ্টা করে, অবভিয়াসলি যেটুকু তার পক্ষে দেখানো সম্ভব। আমি 2টো অপারেশন হয়েছে, 2টোতেই আমি ঢুকেছি। আমি জানি আমার সন্তানের জন্য ওর বাবা পারবে না সেটা। ওর বাবা ভীষণ মানসিকভাবে দুর্বল, কিন্তু মেয়ের ক্ষেত্রে সেটা ওর বাবা যতই বলুক পারবে না। আমার নাক পিয়ার্সিং, মানে আমি নাক ফুটো করেছি, তাই ওর বাবা সামনে থাকতে পারেনি। সেটাই বললাম যে তোমরা অবশ্যই মনের জোর রেখো। তারপরে কিছুক্ষণ পর বাবা প্রসাদ নিয়ে আসলো, দেখলে একটু মুখে দিল নিজেই মেয়ের, আমরা সকলেই খেলাম। তারপর ডাক্তার এসেছিল, সে ডাক্তার পর্যন্ত সে প্রসাদ খেলো। এখন দেখলে মাঝখানে যেটা এসছিলেন যারা, তারা হচ্ছে এক্স-রে করতে এসছিল, মানে ওর মেশিনটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখলো এক্স-রে করে নিয়ে। কত হাই লেভেলের এখানে বন্দোবস্ত না, আমরা জানি গিয়ে করতে হবে না, ওরা মেশিন ঘরে নিয়ে চলে আসলো, অত বড় একটা মেশিন, সেটা করলো। এখন আমার মেয়ের ড্রেসিং হচ্ছে। দেখো একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা জানি কানটাকে মুড়ে দেয়, এখানে কোনো কিছু হলে কান মুড়ে দিয়ে ড্রেসিং করানো হয় না, দেখো ওরা কিন্তু তা করছে না, ওরা কিন্তু কান খোলা রেখে তারপরেই করছে। ওরা প্রথমে সেটাকে ছোট দিয়েছে, এবার আস্তে 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 বড় বড় তুলোর গজগুলো দিচ্ছে। আমরা প্রথমেই বড় দিই, তারপরে ছোট দিই না, ওরা কিন্তু পুরো উল্টোটা করছে। এত সুন্দর সিস্টেম, আমি অবাক হয়ে যাচ্ছি। ইভেন লাস্টে যে গিফটটা ওরা দেবে সেটাও দেখার মতন। আমি আজকে এই ভিডিওটা করেছি কারণ বাড়ি ফিরে গিয়ে হয়তো এটা আমাকেই করতে হবে, সেই কারণে পুরোটা এখানে আর দিলাম না বন্ধুরা। আচ্ছা, চলে আসো, ওঠো, স্ট্যান্ড আপ।
দেখেছো? চলো আয়নায় নিজের মুখটা দেখলো আগে। এই দেখো, এভাবেই কিন্তু আমি আমার মেয়ের মনের জোর আস্তে আস্তে বাড়িয়ে তুলব। কারণ ওকে সুস্থ হতে হবে, ওকে ভালো থাকতে হবে। এভাবে শুয়ে থাকলে হবে না। ওইভাবেই আস্তে আস্তে সবাই সবার সন্তানকে মনের জোর বাড়াতে চেষ্টা করো। আমি দ্বিতীয় দিনই ওকে কমোডে এসে বসে টয়লেট করতে বললাম। ও কিন্তু হাগিস পড়া আছে, তা সত্ত্বেও আমি বললাম, আর ও আমার কথা শুনলো। আর এইখানে দেখো বিকেল হচ্ছে, তা দেখছি একটা বাজনা বাজছে। আমি তাড়াতাড়ি উঠে আসলাম। তারপরে দেখছি খুব সুন্দর করে বর বউ কনে সব সেজে এই মন্দিরের ওই দূরেরটা যেটা শিব মন্দির, সেইখানে বিয়ের জন্য সবাই ঢুকছে। আর দেখো মন্দিরের গায়েও ভগবান বিষ্ণু আর তার স্ত্রীর দুজনেরই সেই বিয়ের ছবি সেটা ফুটে তোলা হয়েছে আঁকার মাধ্যমে। আর এত ভালো লাগছিল, বাজনাটা ওদের একদমই অন্য রকমের, তো সেই সাউন্ডটা অবশ্য যদিও এখানে দেওয়া যাবে না। অনেক কিছুই দেখে ফেললাম মেয়ের জন্য, জানো তো। সাউথ ইন্ডিয়ান যে বিয়ে সামনাসামনি দেখতে পাবো এটাও ভাবতে পারে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে মা, ভেরি নাইস, ভেরি নাইস। কি সুন্দর হয়েছে, ওলে বাবালে, ওলে বাবালে। এটা রেখে দিয়েছো? হয়ে গেছে এটা কমপ্লিট? ব্যথা করছে? এদিকে ঘুরে এসো, এদিকে ঘুরে এসো মা, এদিকে ঘুরে এসো। একটু রেস্ট নাও, পরে আবার করবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে মা। ওখানেও ব্যথা লাগছে তো, ওটা তো হবে মা গো। এখানে ক্রিম কালার আছে, পিঙ্কটা একটু আছে, প্লাস্টার হাত পাম্পটা কুছ আহারে, কিচ্ছু হবে না, পুরো ব্লাড ঠিক হয়ে যাবে। ও মা, তোর এত মনের জোর, বাপরে। ওকে, আস্তে আস্তে কথা বলো, হ্যাঁ আস্তে কথা বলো, নাহলে ওখানে ব্যথা হবে। ওকে, ঠিক আছে। কি সুন্দর হয়েছে দেখো। এই ড্রয়িংটা করেছে ওর যে ডক্টর শ্রী রাও, তাকে এটাও প্রেজেন্ট করবে, সেই জন্য এখন নিচে লিখবে সে তার নামটা। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। মেয়ের কী অবস্থা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও 24 ঘন্টা পুরোপুরি হয়নি, ওকে এখানে শিফট করেছে। সামনের দিনগুলোতে নিশ্চয়ই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরাও আমার মেয়ের জন্য সেই প্রার্থনা করো নিজেদের ভগবানের কাছে। ভালো থেকো, তোমরাও সকলে সুস্থ থেকো আর সাবধানে থেকো। আশা করি একটা নিশ্চয়ই ভালো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আগামীতে। গুড নাইট।